नमस्कार। আমি ডাক্তার আশিস দত্ত, কনসালট্যান্ট নিউরোলজিস্ট। আমরা আজকে নার্ভের কিছু কমন অসুখ নিয়ে আলোচনা করব। দেখুন, এই নার্ভের অসুখ বলতে আমরা মূলত নিউরোলজির অসুখগুলো নিয়ে, মানে সাইকিয়াট্রি একটা আলাদা সাবজেক্ট, নিউরোলজি একটা আলাদা। তো আমরা এই নিউরোলজির নার্ভের যে ডিফারেন্ট অসুখ রয়েছে তার মধ্যে যেগুলো খুব কমন আমরা দেখতে পাই, অনেকেই সাফার করছেন, তাদের নিয়ে আমরা কিছু আলোচনা করতে চলেছি। দেখুন, প্রথমেই বলি, আমাদের নার্ভের গঠনটা হচ্ছে, আমাদের একটা ব্রেন রয়েছে এবং সেখান থেকে আমাদের ব্রেন থেকে স্পাইনাল কর্ড নেমেছে, মানে আমরা মেরুদণ্ড যাকে বলি, এবং সেটা এসে আমাদের কোমরের কাছে শেষ হয়েছে। এখন এই মেরুদণ্ড থেকে নার্ভগুলো বেরোয়, বেরিয়ে আমাদের শরীরের বিভিন্ন অংশে যে মাসল রয়েছে, মাংসপেশি রয়েছে, তাতে সিগন্যালটাকে নিয়ে যায়, যাতে মাংসপেশির যে সচেতনতা ওটা বজায় থাকে, হ্যাঁ, তারা চলাফেরা মানে কন্ট্রাক্ট করতে পারে। তো এই যে নার্ভের যে নানা রকম অসুখ, সেটা ব্রেনে হতে পারে, স্পাইনাল কর্ডের মধ্যে হতে পারে, নার্ভের মধ্যে হতে পারে, মাসলের মধ্যে হতে পারে, আবার নার্ভ আর মাসলের জাংশনও হতে পারে। তো আমরা মূলত এরকমই কিছু অসুখের দিকে আজকে দৃষ্টিপাত করি। দেখুন, কমন একটা আমাদের যদি অসুখ নার্ভের বলি, তো খুব কমন হচ্ছে, সমাজে দেখা যায় যে আমরা অল্প বিস্তর মাথা যন্ত্রণা বোধ করি, অনেকেই, খুব কমন। এবং এটা যেন এখন আরো বেড়েছে উত্তরোত্তর, যত এই ধরুন আমাদের স্ট্রেস, অ্যাংজাইটি এগুলো যত বেড়েছে, লাইফস্টাইলের যখন চেঞ্জ হয়েছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু মাথা যন্ত্রণার অসুখটাও যেন বেশ মাথাচাড়া দিয়ে উঠেছে। এবং এটা খুব ট্রাবলসাম। কিছু মাথা যন্ত্রণা আছে যেখানে একবার হলে সেদিনের কাজের পরিবেশটাই আর ভালো লাগে না, সেদিন কিছু কাজ করতে ইচ্ছা করে না। অনেক স্কুল কলেজের ছেলে মেয়েরা তাদের স্কুলের ডেটা মিস হয়ে যায়। সো অসুখটা খুব খারাপ নয়, কিন্তু অসুখটা একটু যেন ডেবিলিটেটিং, মানে আপনার এই দিনকার কাজকর্মটাকে অনেকটা নষ্ট করে দেয়। তো এই মাথা যন্ত্রণার কারণ কিন্তু অনেক রকমের হতে পারে। হ্যাঁ, আমাদের তো প্রথমেই ভয় লাগে মাথা যন্ত্রণা বলেই বোধহয় মাথায় টিউমার হলো কিনা বা অন্য বড় কিছু অসুখ হলো কিনা। কিন্তু এটা জেনে রাখুন, বেশিরভাগ মাথা যন্ত্রণাই কিন্তু বিনাইন, মানে এরকম কোনো খারাপ কারণের জন্য নয়। তো এই রকম যে মাথা যন্ত্রণা যাতে কোনো স্ট্রাকচারাল কারণে নয়, প্রাইমারি হেডেক, এরকম দুটো কমন কারণ হচ্ছে, একটা মাইগ্রেন আর একটা হচ্ছে টেনশন টাইপ হেডেক। দেখুন, এই যে মাইগ্রেন জিনিসটা, এটা ইউজুয়ালি একটা পরিবারের ইতিহাস থাকে, আইদার বাবা মার আছে, দাদু ঠাকুমার আছে, বা কারো রয়েছে। এর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে ইউজুয়ালি এটা শুরু হয় মাথার একদিকে, একটা দপদপ করে ব্যথা হয়, তার সঙ্গে সঙ্গে সেই সময়ে আলো আওয়াজ এগুলোকে অসহ্য লাগে, চুপচাপ কোনো অন্ধকার ঘরের মধ্যে বেশ কিছুক্ষণ শুয়ে থাকলে মনে হয় ভালো লাগে, এবং মাথা যন্ত্রণাটা আস্তে আস্তে কমে আসে। এর একটা ট্রিগারও রয়েছে, যেমন রোদ্দুরে বেরোলে হয়, খালি পেটে থাকলে হয়, রাত্রি জাগলে হয়, মানে ঘুম কম হলে হয়, অনেকের উগ্র গন্ধে হয়। তো এরকম ডিফারেন্ট ট্রিগার রয়েছে, যেগুলোকে অ্যাভয়েড করলে এটা থেকে মুক্তি পাওয়া যায়। তো এখন দেখুন, আমরা মাইগ্রেনের তো ওষুধপত্র তো কিছু রয়েছে, বাট এই যে বললাম যে অসুখটা একটা জেনেটিক লিঙ্কেজ রয়েছে, তো সেই জন্য ভালো থাকতে হবে। ভালো থাকার জন্য মূল উদ্দেশ্য হচ্ছে ট্রিগারগুলোকে অ্যাভয়েড করা। সো আপনি রোদ্দুরে বেরোলে ছাতা নিন, সানগ্লাস নিন, খালি পেটে থাকবেন না, পর্যাপ্ত পরিমাণে জল খান, এবং আপনি চেষ্টা করুন একটু স্ট্রেস যতটা কমানো যায়, ভালো করে ঘুমোন, মেডিটেশন করতে পারেন। তো এগুলো করলে পরে কিন্তু আমরা অনেকটাই এই যে মাইগ্রেন, এটাকে কিন্তু কন্ট্রোলে রাখতে পারি। সেকেন্ড হচ্ছে গিয়ে এই যে টেনশন টাইপ হেডেক। এখানে মাথা যন্ত্রণাটা মূলত পুরো মাথা জুড়ে, মাইগ্রেনে ছিল একদিকে, এটা পুরো মাথা জুড়ে। মাইগ্রেনটা ছিল দপদপ করে ব্যথা, এখানে মাথাটা চেপে ধরে একটা ব্যথা শুরু হয়েছে, একটা অস্বস্তি। মাইগ্রেনে বমি হতে পারে বা বমি বমি ভাব থাকতে পারে। টেনশন টাইপ হেডেকে ইউজুয়ালি থাকে না। মাইগ্রেনে যেমন আলো আওয়াজ অসহ্য লাগে, টেনশন টাইপ হেডেকে ততটা অসহ্য লাগে না। হয়তো অনেকে অফিসে স্ট্রেস বাড়লে হয়, পড়াশোনার ক্ষেত্রে যখন একটু স্ট্রেস বাড়ে তখন এটা হতে পারে। তো মেইন উদ্দেশ্যটা হচ্ছে যতটা সম্ভব স্ট্রেস, অ্যাংজাইটি এবং টেনশনের যে কারণ, সেটাকে যতটা কমানো যায় তত আপনি ভালো থাকবেন। তাহলে আমরা একটা হেলদি লাইফ লিড করতে পারবো। এছাড়াও কিন্তু অনেক রকমের মাথা যন্ত্রণার কারণ আছে, যেমন মাথায় রক্তপাত ঘটলে হতে পারে, ইনফেকশনের জন্য হতে পারে,
বা ধরুন হতে পারে যে মাথার মধ্যে আমাদের যে ব্রেনের মধ্যে যে ফ্লুইড আছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, সেটার প্রেশার বেড়ে গেলে হতে পারে। তো এরকম নানাবিধ কারণ আছে। আমরা শুধু যেটা কমন এবং প্রাসঙ্গিক সেই দুটোকেই আমরা এখানে আলোচনা করলাম। নেক্সট আমরা আসছি স্ট্রোক, যেটা খুব কমন এবং আমরা শুনে থাকি যে কালকে ওনার একটা স্ট্রোক হয়েছে, একদিকটা পড়ে গেছে এবং তারপরে ওনাকে অনেকক্ষণ হসপিটালে থাকতে হয়েছে, অনেক দিন, এবং তারপরে ওনার অনেক ফিজিওথেরাপির পরে উনি অনেকটা সুস্থ হতে পেরেছেন। তো দেখুন, স্ট্রোক মানে হচ্ছে গিয়ে বেসিক্যালি ব্রেনের কিছু স্নায়ু কোষের আইদার রক্ত সঞ্চালন বন্ধ হয়ে সেখানে স্নায়ু কোষগুলো নষ্ট হওয়া, অথবা রক্তপাত ঘটে ওই স্নায়ু কোষগুলোকে নষ্ট করা। তো স্ট্রোক মূলত দু রকমের। এক হতে পারে যে ব্রেনে আর্টারি যেটা রক্ত সঞ্চালন করছে সেটা যদি বন্ধ হয় তাহলে পরে হতে পারে, আর হতে পারে রক্তের নালিটা ফেটে গিয়ে সেখানে রক্ত বেরিয়ে সেই সেলগুলোকে ড্যামেজ করার জন্য হতে পারে। এবং কি সিমটম হবে সেটা ডিপেন্ড করে যে ব্রেনের কোন জায়গাটা এফেক্ট করেছে। আমাদের শরীরে মূলত ডান দিকটা বাঁ দিক কন্ট্রোল করে ব্রেনের, এবং ব্রেনের ডান দিক আমাদের শরীরের বাঁ দিকটাকে কন্ট্রোল করে। তো আমার যদি ব্রেনের বাঁ দিকে একটা স্ট্রোক হয় তাহলে আমার ডান দিকে তার ম্যানিফেস্টেশন হবে। মানে যদি হাত পায়ের এলাকায় হয় তাহলে হাত পাটা দুর্বল হবে, যদি চোখে দেখার এলাকায় হয় তাহলে আমি চোখে দেখতে একটুখানি কম পাবো, যদি আমার হয়ে থাকে ফেস এরিয়াতে তাহলে মুখটা বেঁকে যাবে, হাতটা একটু দুর্বল হবে, যদি হয়ে থাকে ব্যালেন্সের জায়গায় মানে ব্রেনের পেছনের দিকে তাহলে আমি চলতে গেলে পরে উবলি মানে ঠিকমতো চলতে পারবো না, টাল খাবো। হ্যাঁ, তো এই যে সিমটমগুলো এগুলো বেসিক্যালি ডিপেন্ড করবে যে ব্রেনের কোন জায়গায় হয়েছে। এবারে মূলত হচ্ছে দেখুন, স্ট্রোক একবার তো হয়ে গেলে পরে আপনার তো সেই জায়গার বেশ কিছু টিস্যু নষ্ট হয়ে গেল। তো সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আসুন স্ট্রোক যাতে না হয় তার ব্যবস্থা করি। তার ব্যবস্থাগুলো কি কি না, তো তাহলে আমাদের জানতে হবে যে স্ট্রোক হওয়ার চান্স কখন বেশি। দেখুন, কিছু জিনিস আছে যেটা আমরা মডিফাই করতে পারবো না, যেমন বয়স, এটা তো বাড়বে, বয়স বাড়লে স্ট্রোকের চান্স বাড়বে, রক্তের নালীগুলোতেও কোলেস্টেরল জমা হবে, নালীগুলো একটু দুর্বল হবে, ফেটে যেতে পারে, বাট সেটা আমাদের কন্ট্রোলে নেই। বাট বেশ কিছু জিনিস আমাদের কন্ট্রোলে রয়েছে এবং সেইগুলোকেই কন্ট্রোল করলে কিন্তু আমরা অনেকাংশে এই স্ট্রোক অসুখটাকে প্রতিহত করতে পারি। যেমন ধরুন প্রেশার, আপনার যদি ব্লাড প্রেশার আপনি যদি ঠিকমতো ওষুধ না খান, অনিয়মিত খান, তাহলে পরে হঠাৎ করে ব্লাড প্রেশার বাড়তে পারে। এই যে হঠাৎ ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, এটা কিন্তু স্ট্রোকের একটা অন্যতম কারণ, রক্তের নালীটা ফেটে যাওয়ার। হ্যাঁ, তো সুতরাং আপনার যদি ব্লাড প্রেশার থাকে তাহলে সেটাকে সঠিক মাত্রায় ওষুধ খেয়ে ডাক্তারবাবু যেমন বলেছেন তো কন্ট্রোলে রাখুন। সেকেন্ড, ব্লাড সুগার, এটিও আর একটি, যদি ব্লাড সুগার কন্ট্রোলে না রাখেন তাহলে পরে কি হবে, রক্তের নালীগুলো আরো মানে বেসিক্যালি কোলেস্টেরল জমবে, সেগুলোর মধ্যে যে লুমেন যার মধ্য দিয়ে ব্লাডটা যাচ্ছিল সেটা আরো সরু হয়ে যাবে, ন্যারো হয়ে যাবে, ব্লক বলি না আমরা, তো সেই রকম রক্তের নালীগুলোর ব্লকেজ হবে, তার জন্য আর রক্ত যেতে পারবে না, তখন হচ্ছে গিয়ে আপনার স্ট্রোকটা হবে। সো ব্লাড সুগারটাকে কন্ট্রোলে রাখুন। 3 নম্বর কোলেস্টেরল, আমরা কেউই লক্ষ্য করি না, হঠাৎ একবার চেক করে দেখি ওমা এ তো অনেকটা বেড়ে গেছে। হ্যাঁ, তো সেখানে কোলেস্টেরলটা প্রয়োজনে দরকার হলে ওষুধ খান বা আপনার খাদ্যাভ্যাসের পরিবর্তন করুন যাতে করে কোলেস্টেরলটা না বাড়তে পারে। যেমন যার প্রেশার আছে তিনি নুন কম খাবেন, যার ডায়াবেটিস আছে তিনি মিষ্টি কার্বোহাইড্রেট খাবার কম খাবেন, আবার এরকম কোলেস্টেরল আছে ফ্যাট জাতীয় খাবার কম খাবেন, এবং তার সঙ্গে একটু দৈহিক পরিশ্রম, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, মানে আপনাকে ডেইলি ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, তাহলে এগুলো কম থাকবে, এগুলো কম থাকলে স্ট্রোক কম থাকবে। এবারে আরো কিছু জিনিস রয়েছে বলি, যেমন ধরুন ধূমপান, ধূমপান কিন্তু আমাদের স্ট্রোকের রিস্ক অনেকটাই বাড়িয়ে দেয় ওই কোলেস্টেরল জমা করে, তো ধূমপানটাকে একদম বর্জন করুন। অনিয়মিত অ্যালকোহল, মানে কেউ এক্সেসিভ অ্যালকোহল খাচ্ছেন সেটাও ঠিক নয়, সেটাকেও বর্জন করতে হবে। নেক্সট হচ্ছে স্থূলতা, যদি খুব বেশি কেউ ওয়েট গেইন করে থাকেন তাহলে চেষ্টা করা ওয়েটটাকে কমানো, তাতে এক্সারসাইজ করে ডায়েটারি মডিফিকেশন করে, তাতে স্ট্রোকের রিস্কটা আমার অনেকটা কমতে পারে। এছাড়াও আজকাল ইয়াং জেনারেশনের মধ্যে অনেক সময় দেখা যায় কিছু কিছু নেশা, মানে কিছু দ্রব্যাদির জন্য মানে তাদের একটা মানে থাকে যে তারা নেশার মধ্যে পড়ে যাচ্ছেন। হ্যাঁ, তো এই কিছু জিনিসগুলো যেগুলো রয়েছে এর মধ্যে যেমন কোকেন রয়েছে, হ্যাঁ, এরা না স্ট্রোকের চান্স অনেকটা বাড়িয়ে দেয়। হ্যাঁ, তো এইরকম নেশা থেকে, সিগারেট থেকে, এরকম নেশা থেকেও আমাদেরকে কিন্তু দূরে থাকতে হবে। তাহলে পরে আমরা দেখলাম যে এইরকম বেশ কিছু জিনিস আমরা যদি মেনে চলি তাহলে পরে কিন্তু আমরা স্ট্রোকের রিস্কটা অনেকটাই কমিয়ে দিতে পারলাম।
এবার এই সব মেনেও যদি কারো স্ট্রোক হলো, এটা তো গেল, আমরা যদি ঠিক মতো এগুলোকে মেনে রাখি, এগুলোকে কন্ট্রোল করি, তাহলে কিন্তু আমার স্ট্রোকের রিস্কটাই কমে গেছে। এবারে ধরুন এক ব্যক্তি স্ট্রোক হলো, তাকে কি করব? এবারে দেখুন, যাদের এই রক্তের নালী বন্ধ হয়ে স্ট্রোক হয় না, এদের জন্য একটা গোল্ডেন আওয়ার আছে। হ্যাঁ, গোল্ডেন আওয়ারটা হচ্ছে এই যখন থেকে শুরু হলো স্ট্রোক সিমটমটা আপনি দেখলেন, তখন থেকে যদি 4.5 ঘন্টার মধ্যে আপনি হসপিটালে পৌঁছতে পারেন, তাহলে একটা ওষুধ দেওয়া যায়, থ্রম্বোলাইসিস বলে, একটা ইঞ্জেকশন দিলে পরে এই যে ভেতরে ক্লটটা হয়েছিল, সেটা ক্লটটা খুলে যাবে, তাহলে আবার রক্ত সঞ্চালন হবে। তাহলে কি হবে, যে বড় এরিয়া জুড়ে আর ব্রেন টিস্যুটা ড্যামেজ হবে না, খুব অল্প এরিয়াতে হলো। তো এই থ্রম্বোলাইসিসের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনাকে এই গোল্ডেন পিরিয়ডে হসপিটালে পৌঁছানো। তো একদিকে যেমন স্ট্রোকের রিস্কগুলো আমরা কন্ট্রোল করব, সবাইকে এটা আমরা এনকারেজ করব, অ্যাট দ্য সেম টাইম স্ট্রোক হলে সঙ্গে সঙ্গে হসপিটালে যান। যদি দেখেন কারো একদিক দুর্বল হয়েছে, কারো একটা হাত পা দুর্বল হয়েছে, কথাটা জড়িয়ে গেছে, ব্যালেন্স পাচ্ছেন না, তো সঙ্গে সঙ্গে হসপিটালে। যাতে এই 4.5 ঘন্টার মধ্যে তিনি যদি ইসচেমিক স্ট্রোক হয়, তাহলে পরে এই ইনজেকশনটা নিলে তার ডেফিসিট অনেকটাই কমে যাবে। হ্যাঁ, এবং তিনি অনেকটা ব্রেন প্রিজার্ভ করতে পারছি আমরা। হ্যাঁ, তো দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট একটা। এছাড়াও নানা কারণে স্ট্রোক হতে পারে, যেমন ব্রেনের মধ্যে রক্তের নালীতে যদি বেলুনের মতো একটা স্ফীত জিনিস থাকে, তাহলে সেটা ফেটে গিয়ে হতে পারে, এটাকে বলা হয় অ্যানিউরিজম, যাকে সাবআরাকনয়েড হেমোরেজ। বাট কমন দুটো আমরা এক্ষেত্রে প্রাসঙ্গিক আলোচনার মধ্যে আনলাম। এবার আমি 3 নম্বর আসি, আরো একটা আমাদের সমাজে কমনলি দেখতে পাওয়া যায় নার্ভের অসুখ, সেটা হচ্ছে মৃগী বা এপিলেপসি। এটা নিয়ে আসার আরো একটা বড় কারণ হচ্ছে গিয়ে এই এপিলেপসি বা মৃগী নিয়ে আমাদের কিছু প্রচলিত কুসংস্কার রয়েছে। হ্যাঁ, যদিও আমরা এটা থেকে হয়তো অনেকটা বেরিয়ে আসতে পেরেছি মিডিয়ার দৌলতে, অনেক কিছুতে, বাট তবুও এখনো লোক এটা অনেকে লুকোতে চায়। হ্যাঁ, ভাবে এটা বললে হয়তো বোধহয় মহিলার বিয়ের প্রবলেম হবে, কারো চাকরির প্রবলেম হবে, এজন্য অনেকে আমরা লুকিয়ে রাখি। এবং অনেকে এটা বিশ্বাস করে এখনো যে বোধহয় এটা কোনো কেউ শাপ দিয়েছে, কেউ এটা অভিশাপ দিয়েছে, তো কেউ ওঝার কাছে যায়। বাট আদপে এটাও একটা অন্য 5টা অসুখের মতোই একটা নার্ভের অসুখ। এই অসুখে হয় কি, এত কিছু নিউরন আছে যারা ফাংশনালি ইরিটেবল থাকে, তার জন্য কিছু ইলেকট্রিক্যাল ডিসচার্জ করে। এটা যখন এক্সেসিভ হয়, তখন শরীরে কিছু ম্যানিফেস্টেশন মানে বহিঃপ্রকাশ দেখা যায়। হ্যাঁ, কমনলি বলতেই আপনাদের আমাদের মধ্যে যে ছবিটা ভেসে ওঠে, সেটা হলো এক ব্যক্তি হঠাৎ দাঁড়িয়েছিলেন, হঠাৎ একটা গা গা আওয়াজ করে শুয়ে পড়লেন, আর তারপরে পড়ে গেলেন, আর বিভৎস জোরে হাত পায়ে এরম শক্ত হয়ে জার্ক শুরু হলো, এবং তার মুখটা বেঁকে গেছে, মুখের পাশ দিয়ে গ্যাঁজলা বেরোচ্ছে, কোনো কোনো সময় জিভ কেটে বা গলা থেকে কিছু রক্তের ফেনাও বেরিয়ে আসছে। তো এই দৃশ্য আমাদের কাছে আছে এপিলেপসির বা মৃগীর। এটা ছাড়াও কিন্তু অনেক রকমের মৃগী হতে পারে। হ্যাঁ, এটা একটা বড় বৈশিষ্ট্য বোঝানোর জন্য। এছাড়াও বাচ্চারা অমনোযোগিতা, কোনো কারণে সকালবেলায় চমকে ওঠা, এরকম যেমন দেখালাম, হাত থেকে জিনিস পড়ে যাওয়া, বা ধরুন মুখটা একটু বেঁকে কিছুক্ষণের জন্য কথা বলতে না পারা, এগুলোও কিন্তু ডিফারেন্ট রকমের এপিলেপসি বা মৃগীর ম্যানিফেস্টেশন বা বহিঃপ্রকাশ হতে পারে। দেখুন, বিস্তারিত তো মৃগী নিয়ে একটা বড় আলোচনা হতেই পারে, বাট আমি শুধু কতগুলো প্রাসঙ্গিক জিনিসে আসি। 1 নম্বর হচ্ছে মৃগী যে কোনো বয়সের হতে পারে, বাট কিছু বয়স আছে যেখানে এর বেশি প্রাদুর্ভাব দেখা যায়, যেমন শিশুকালে, বয়ঃসন্ধিকালে, এবং যখন বয়স মানুষ যখন হয় তখন। কারণ এর বহুবিধ রয়েছে, বাট সেগুলো খুঁজে দেখতে হয়। বেশিরভাগ এপিলেপসি বা মৃগী সঠিক চিকিৎসায় কিন্তু ভালো থাকে। কিছু মৃগী রয়েছে যেখানে একাধিক ওষুধের প্রয়োজন হতে পারে, বা ওষুধ বাদ দিয়েও কিছু চিকিৎসার ব্যবস্থা রয়েছে, যেমন এপিলেপসি সার্জারি বা মৃগীর সার্জারি রয়েছে, বা ভিএনএস, ভেগাস নার্ভ স্টিমুলেশন বলে পেসমেকারের মতো একটা জিনিস বসানো যায়, সেটা করা যায়। কিটোজেনিক ডায়েট বলে একটা খাদ্যাভ্যাসের প্ল্যান করা যায়, যেটা দিয়ে বাচ্চাদের অনেকটা কন্ট্রোল করা যায়। আরো প্রাসঙ্গিক দুটো কথাই বলি। খুব কমনলি আমরা দেখে থাকি অনেক সময় ছোট শিশুকালে, মানে ধরুন 6 মাস 9 মাস থেকে 5 বছর পর্যন্ত অনেক বাচ্চারই জ্বরের সঙ্গে একটা স্টিফ হয়ে যাওয়া, খিঁচুনির মতো হয়। হ্যাঁ, এটাকে কমন ভাষায় তর্কা জ্বর বলা হয় বা তর্কা বলা হয়। হ্যাঁ, ঠিক আছে। তো লোকের ধারণা আছে এটা বোধহয় মৃগী, এটা কিন্তু এপিলেপসি বা মৃগী নয়। হ্যাঁ, এটাকে বলে ওই তর্কা, কমন ভাষায় ফেব্রাইল সিজার বলি আমরা। তো এর জন্য কিন্তু এপিলেপসির ওষুধ খাওয়ানোর দরকার পড়ে না।
সেই মুহূর্তটাই টেম্পারেচারটাকে কম রাখতে হয়। এখন একটা স্প্রে পাওয়া যায়, যদি বাই চান্স হয় তো সেই সময়টাই দিয়ে দিলে সেটা কন্ট্রোল হয়ে যায়। তার জন্য কিন্তু কন্টিনিউ ওষুধ খাওয়ানোর দরকার পড়ে না। এই সচেতনতাটা আনাটা আমার মনে হয় জরুরি বলে বলা। দ্বিতীয় একটা, যে মৃগী হলে কাউকে সামনে হতে দেখলে কি করবেন, এটাও একটা বড় জিনিস। আমরা নানা জনে নানা রকম কথা বলি। কেউ বলে জল দে, কেউ বলে জামাটা খুলে ফেল তাড়াতাড়ি সামনেটা, কেউ বলে একটু হাওয়া কর, কেউ বলে একটা চামচ গুজে দে মুখে যাতে করে জিভটা না কেটে যায়। দেখুন, এগুলোর কোনোটাই মানে বৈজ্ঞানিকভাবে ঠিক নয়। হ্যাঁ, তো যেটা করা উচিত, যদি আপনি দেখেন আপনার যে সামনে কারো কনভালশন হচ্ছে, তো তাকে কোনো একটা দিকে পাশ ফিরিয়ে শুয়ে রাখবেন, যাতে মুখ থেকে যে গ্যাজলা বেরোচ্ছে সেটা যেন শ্বাসনালীতে না যায়, সেটা যেন বাইরে বেরিয়ে যায়। আর যদি জামার কাজটা খুব টাইট থাকে, যদি তিনি টাই বা কিছু কলারটা টাইট থাকে, সেই কলারটাকে শুধু লুজ করে দেবেন। এর বাইরে আর অধিক কিছু করার দরকার নেই, কারণ যাই করতে যাবেন সেটা উপকারের থেকে বোধহয় ক্ষতির দিকে যাওয়ার চান্সই বেশি থাকবে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ, তাকে যত তাড়াতাড়ি পারা যায় একজন ডাক্তারবাবুর কাছে বা একটা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে পৌঁছানো। বাট ইমিডিয়েটলি দেখলে তাকে চেষ্টা করুন কোনো একটা দিকে পাশ ফিরিয়ে শুইয়ে রাখা, গলার কাছে কিছু টাইট থাকলে সেটাকে সরিয়ে রাখা, এবং চারপাশে যদি কোনো এমন জিনিস থাকে যে উনি হাত পা যে কন্ট্রাকশন হচ্ছে, মানে হাত পাটা যে নড়ছে তার জন্য কেটে যাওয়ার ভয় থাকে, তো সেটাকে একটু সরিয়ে দেওয়া। এইটুকু করলে পরেই আবার থাকবে। এবারে বড় পার্ট হচ্ছে কুসংস্কার। বিশ্বাস করুন, এপিলেপসি বা মৃগী চিকিৎসাতে অনেকটাই নিরাময় সম্ভব, মানে ভালো থাকা সম্ভব। তিনি সমস্ত কাজই করতে পারবেন। তো এগিয়ে আসাটা সব থেকে বড় কথা। কোন ধরনের এপিলেপসি সেটাকে বের করে সঠিক চিকিৎসার মাধ্যমে। এপিলেপসি কর্মজগতে কোনো বার নয়, এপিলেপসি কোনো বিবাহের ক্ষেত্রে কোনো বাধা নয়, এপিলেপসি সন্তান ধারণের ক্ষেত্রে কোনো বাধা নয়। তো এটাই আমি এমফাসাইজ করতে চাইছি যে এপিলেপসি আর 5টা অসুখের মতোই। আপনি যেমন থাইরয়েড থাকলেও আপনি চাকরি করছেন, আপনি একজন মহিলা, সে গর্ভধারণ করতে পারছে, বিবাহ সবকিছু সম্ভব। এপিলেপসিতেও বা মৃগীতেও একই রকম ভাবে সুস্থ থাকা যায়, সবকিছু করা যায়। তো এগিয়ে আস। সময় অনেকটাই হয়ে গেছে, বাট আরো দু একটা বিষয় না বললে নয়। তো এটাও ব্রেনের আর একটা অসুখ, খুব কমন আমরা এখন দেখি বা শুনি, ভুলে যাওয়া বা স্মৃতি ভুলে যাওয়া। তো এই যে স্মৃতিভ্রংশ বা স্মৃতিভ্রম যা বলবেন, হ্যাঁ, আমরা বলি ডিমেনশিয়া। হ্যাঁ, মানে আস্তে আস্তে স্মৃতিটা কমে যাওয়া। ছেলে লক্ষ্য করছে মা দিনের পর দিন তরকারিতে হয়তো 2বার নুন দিয়ে ফেলেছে, বা একবার কোনোদিন হয়তো নুন না দিয়ে বলেছে হ্যাঁ দিয়ে ফেলেছি। ছোট ছোট অঙ্কগুলো, ক্যালকুলেশনগুলো জিনিস কিনতে গিয়ে ভুল করছেন। রিটার্নটা নিতে গিয়ে মনেই করতে পারছেন না যে কেনার পরে আমি কত টাকা ফেরত পাবো। হ্যাঁ, গতকাল রাত্রিবেলায় বড় ছেলে ফোনে কি বলেছিল সেটাও হয়তো ভুলে গেছেন, বা কাল রাত্রে কি রান্না করেছিলেন সেটাও হয়তো ভুলে গেলেন, বা কোথায় জিনিসটা এনেছেন হাজব্যান্ডের দেওয়া আর তারপর সেটা কোথায় তুলে রেখেছেন জিনিসটা বাজারের, সেটাও ভুলে গেলেন। এই যে ভুল, এই যে ছোট ছোট জিনিস, তো এই যে মেমোরির অসুবিধে। হ্যাঁ, এখন দেখুন, এই ডিমেনশিয়া কথাটা মানে যে শুধু মেমোরিতে থাকবে এরকম না, সেটা মেমোরিতে থাকতে পারে, ক্যালকুলেশনে অসুবিধে হতে পারে, জাজমেন্টে অসুবিধে হতে পারে, মাল্টিটাস্ক, আমরা যে একই সঙ্গে অনেকগুলো কাজ করতে পারি। হ্যাঁ, আপনি কিছু লিখছেন, পাশ থেকে হয়তো ছেলে বললো যে বাবা আমাকে কালকে কিন্তু অফিসে একটু তাড়াতাড়ি যেতে হবে, আপনি বললেন ঠিক আছে, মানে এই যে অঙ্ক কষতে কষতেও আপনি তাকে বলে দিলেন যে না কাল যাব, ঠিক আছে। এই যে মাল্টিটাস্কিং, তার অসুবিধে হতে পারে। অ্যাকচুয়ালি ডিমেনশিয়া মানে এই যে ডিফারেন্ট আমাদের ব্রেনে যে ডোমেন আছে, মেমোরি, আমি যে বললাম জাজমেন্ট, মাল্টিটাস্কিং, ক্যালকুলেশন, হ্যাঁ, তো এই ডোমেনের একাধিক ডোমেনে অসুবিধে হওয়া, নট একটা, একাধিক ডোমেন। বাট কিছু ডিমেনশিয়া আছে যেখানে মেমোরি দিয়ে শুরু হয়ে থাকে। ডিমেনশিয়া অসুখটা মূলত বয়স্ক মানুষদের হয়। তো অনেকগুলো কারণ আছে। মেইন জিনিস যেটা আমরা সবসময় দেখি যে ডিমেনশিয়া রিভার্সেবল না ইররিভার্সেবল। রিভার্সেবল মানে আমি ভুলছি কোনো একটা কারণে, যেটাকে আমি যদি চেক করে দিই তাহলে আমি আবার আগের মতো মেমোরি ফেরত পাবো। খুব কমন, ধরুন থাইরয়েডের অসুখ বা ট্রিটেড হয়নি। হ্যাঁ, তো থাইরয়েড বেড়ে যাওয়ার জন্য, হাইপোথাইরয়েডের জন্য খুব ভুল হতে থাকছে, বাট উনাকে যখন আবার ওটা কারেক্ট করে দেওয়া হলো, উনি আবার পুরো আগের মতো ফিরে গেলেন মেমোরির জগতে। তো এটাকে বলে রিভার্সেবল। এরকম কিছু কারণ রয়েছে। হ্যাঁ, আর একটা হচ্ছে ডিজেনারেটিভ, মানে ব্রেন সেলগুলো শুকিয়ে যাচ্ছে বলে। এইবারে কেন শুকিয়ে যাচ্ছে, এটা অনেক কিছু কারণ রয়েছে, বিস্তারিত এখানে আমি আনছি না। বাট এই যে শুকিয়ে যাওয়ার জন্য বেশ কিছু রকমের ডিমেনশিয়া হতে পারে। যেমন ধরুন অ্যালঝেইমার বলে একটা অসুখ, সব থেকে আমরা কমন শুনতে পাই। এছাড়াও রয়েছে ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া,
ব্রেনে যদি অনেকগুলো স্ট্রোক হয় তাহলে ভ্যাসকুলার ডিমেনশিয়া, পার্কিনসন ডিজিজ বলে একটা অসুখ আছে ব্রেনে ডোপামিন কমে যাওয়ার জন্য, তাতে একটা ডিমেনশিয়া হয়, তাকে বলে পার্কিনসন ডিমেনশিয়া। সো এরকম অনেক রকমের আছে। মেন যেটা আমরা কমন দেখতে পাই সেগুলো হচ্ছে অ্যালঝেইমার্স ডিমেনশিয়া, যেখানে মানুষের মেমোরি দিয়ে শুরু হয়। এই গল্পটা বলার সময় বললাম না ভদ্রমহিলা যেরকম ভুল করছিলেন, ঠিক টিপিক্যালি এরকমই অ্যালঝেইমার্স ডিমেনশিয়ার শুরুটা হয়ে থাকে। হ্যাঁ, কোথায় জিনিস রাখলাম ভুলে গেলাম, একটা জিনিস নিয়ে কোথায় দ্বিতীয়বার রেখেছি সেটা ভুললাম, রান্না বান্নায় ভুললাম, কাকে ফোন করেছিলাম ভুলে গেলাম, ক্যালকুলেশনে গন্ডগোল করছি। সো এই যে শুরু হলো এটা এরকম। এর পরের কমনটা হচ্ছে ভ্যাসকুলার, মানে ব্রেনে অনেকগুলো ছোট ছোট স্ট্রোক হওয়ার জন্য তখনও মানুষ ভুলতে পারে, বিহেভিয়ারে অসুবিধে শুরু হয়, কিছু উল্টোপাল্টা করা কাজ, হ্যাঁ, সেগুলো বুঝতে না পারা, বা মেমোরির গ্যাপটাকে ফিল আপ করার জন্য এমন কিছু কথা বলা যেটার কোনো মানে নেই। এরপরে আস্তে আস্তে ন্যাচারালি তারা কাজকর্মতেও ভুল করতে থাকে, ঠিকমতো গুছিয়ে কাজ করতে পারে না, যেখানে একটা কাজের অনেকগুলো ধাপ রয়েছে সেইটা করে উঠতে পারে না। হ্যাঁ, সিমিলার পার্কিনসন ডিজিজের ডিমেনশিয়াও আস্তে আস্তে একই রকমের প্রকাশ পেতে পারে ভুলে যাওয়ার এবং বিহেভিয়ারে। তো ডিমেনশিয়া তো বোঝালাম যে আর্লি কি করে ধরা যাবে, হ্যাঁ, বাট ইস্যু হচ্ছে এটা কি আমরা আটকাতে পারি? দেখুন, আটকাতে পুরো পারি এরকম বলবো না, বাট কিছু জিনিস আছে যেটা করলে পরে হয়তো ডিমেনশিয়াটার চান্স কম থাকে। ডিমেনশিয়ার চান্স তখনই কমবে যখন আপনি আপনার ব্রেনটাকে যত বেশি ইউজ করবেন, যত ইউজ করবেন তত ব্রেনের নেটওয়ার্ক তৈরি হবে, মানে একটা নিউরন আর একটা নিউরনের সঙ্গে সংযোগ রক্ষা করবে। যত এই সংযোগ রক্ষা হবে তত ন্যাচারালি নিউরনের মধ্যে তথ্যের আদান প্রদান হবে, যত তথ্যের আদান প্রদান হবে তত ডিমেনশিয়ার চান্স কমবে। সো চেষ্টা করুন ব্রেনকে অ্যাক্টিভ রাখার। হ্যাঁ, সো ব্রেন এক্সারসাইজ, যেমন ফিজিক্যাল এক্সারসাইজ হয় সেরকম ব্রেন এক্সারসাইজ করার একটুখানি চেষ্টা করুন। পারলে সুদোকু করতে পারেন, কুইজ দেখতে পারেন, ভালো গান শুনতে পারেন, গুনগুন করে গানের কলিটা মনে আছে কিনা ভাবতে পারেন। তো সবই মেমোরি এক্সারসাইজ, সেগুলোকে করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম হেলদি ডায়েট, একটা হেলদি লাইফস্টাইল যদি থেকে থাকে, যদি অ্যান্টিঅক্সিডেন্টস যে খাবারগুলো আমাদের মধ্যে রয়েছে, আবার ভাববেন না অ্যান্টিঅক্সিডেন্ট বলতে অনেকে এখন খুব দামি দামি খাবারে মানে কথা ভাবে, বাট সামান্য জাম না খুব ভালো অ্যান্টিঅক্সিডেন্ট, ওই ব্লুবেরি ব্ল্যাকবেরির মতোই কাজ করে। তো জাম, আমলা, যেগুলো অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি, এগুলো একটু করে বেশি খাওয়া, যাতে করে ব্রেনের কোষগুলোর ঠিকমতো পুষ্টি হয় আর সেগুলো ভালো থাকে। অ্যাট দ্য সেম টাইম একটু ফিজিক্যাল এক্সারসাইজ, হেলদি লাইফস্টাইল, অ্যাভয়েডিং স্মোকিং, সো এটাও কিন্তু আপনার ডিমেনশিয়ার চান্সটাকে কিছুটা কমিয়ে দিতে পারে। নেক্সট দেখুন, আমি যদি আসি তাহলে ব্রেন থেকে নেমে, আমি তো এই কটা বললাম, ব্রেনে আরেকটা জিনিস বলে দিই, ব্রেন কিন্তু অনেক সময় অনেক ইনফেকশনেও অ্যাফেক্টেড হয়। আমরা খুব কমনলি শুনি মেনিনজাইটিস হয়েছিল, এনকেফেলাইটিস হয়েছিল। সো মেনিনজাইটিস, এনকেফেলাইটিস ভাইরাস, ব্যাকটেরিয়া, প্যারাসাইট, নানা কারণে হতে পারে। আমাদের এখানে দুটো ভাইরাসের কারণে অনেক সময় এনকেফেলাইটিস খুব কমনলি আমরা দেখি, সেটা একটা হচ্ছে জাপানিজ এনকেফেলাইটিস ভাইরাস আর হারপিস ভাইরাস বলে একটা আছে। হ্যাঁ, এছাড়াও এখন তো খুব কমনলি অনেকে ডেঙ্গুতে এনকেফেলাইটিস হচ্ছে, ম্যালেরিয়াতে হচ্ছে, এগুলো তো রয়েছে, করোনার সময় কোভিডে হয়েছে। এছাড়াও ব্রেনে দুটো ইনফেকশন দানা বাঁধতে পারে, যা থেকে অনেক সময় আমাদের খিঁচুনি হয়, আমাদের কিছু প্রবলেম হয়। একটা হচ্ছে নিউরোসিস্টিসার্কোসিস, মানে ব্রেনে কৃমি, আর সেকেন্ড হচ্ছে টিউবারকিলোমা, মানে ব্রেনের টিবির জীবাণু। এবার এই নিউরোসিস্টিসার্কোসিস অসুখটা আমাদের এখানে খুব কমন। হ্যাঁ, সো এটা মূলত হয়ে থাকে এক ধরনের কৃমির লার্ভা ব্রেনে পৌঁছানোর জন্য। হ্যাঁ, এখন তাহলে এটাকে প্রতিরোধ করাটাই সব থেকে গুরুত্বপূর্ণ, যাতে সে ব্রেনে নাই পৌঁছয়। এটা কি করে যায়, তার মেন কারণ হচ্ছে গিয়ে যারা আনওয়াশড বা আনকুকড এই যে ফুড একটু খাওয়া হয়, এবং অনেকে আমরা স্যালাড খাই, তো যদি খুব ভালো করে স্যালাডটা না ধোয়া হয়, যদি না ওয়াশ করা হয়, তাহলে পরে কিন্তু এই ফুডের মধ্য দিয়ে এটা হতে পারে। হ্যাঁ, বিস্তারিত আলোচনাতে অবশ্যই আমরা অন্য আর একদিন আসবো এগুলো নিয়ে, বাট চেষ্টা করুন স্যালাড বা এগুলো তৈরি করার আগে ভালো করে খেয়ে নিয়ে, ভালো করে ধুয়ে নিয়ে তারপরে খেতে এগুলোকে ব্যবস্থা করুন। সিমিলারলি ব্রেনের টিবির জীবাণু থেকেও হতে পারে। তো যদি কখনো দেখা যায় যে কারো শরীরের একটা দিকে খিঁচুনি হয়েছে এবং তার মধ্যে ব্রেনে কিছু এগুলো রয়েছে, তাহলে পরে অবশ্যই ডাক্তারবাবুর কাছে যাওয়া এবং চিকিৎসায় সেরে যাবে। বাট প্রিভেনশনের জন্য যেটা বললাম, যে আপনি যখনই কোনো শাকসবজি খাচ্ছেন চেষ্টা করুন ভালো করে ধুয়ে সেগুলোকে তারপরে স্যালাড হিসেবে খাবারের ব্যবস্থা করা। এবারে ব্রেন থেকে নেমে আসলে আমাদের আছে স্পাইনাল কর্ড বা মেরুদণ্ড
বা আরো ভালো ভাষায় সুষুম্না কাণ্ড। হ্যাঁ, তো এই যে মেরুদণ্ডের কিছু অসুখও কিন্তু রয়েছে যেগুলো আমাদের হতে পারে। তো এর মধ্যে একটা রয়েছে মাইলোপ্যাথি বলা হয়, মানে মেরুদণ্ডের অসুখ। অনেক সময় দেখবেন অনেকের দুটো পা একসঙ্গে অসাড় হয়ে গেছে। হ্যাঁ, অনেকে বলবে যে না, আমার ঠিক বুকের মাঝখান থেকে নিচেটা থেকে পুরোটা অসাড় হয়ে গেছে। এটা হচ্ছে ওই স্পাইনাল কর্ডের ওই জায়গাতে পুরোটা তার অ্যাফেক্টেড হয়েছে বলে। এবারে যে মেরুদণ্ডটা রয়েছে এর অসুখ দু রকমের হতে পারে। এক হতে পারে যে মেরুদণ্ডটাই কম্প্রেশন হয়ে হতে পারে, আরেকটা হতে পারে কোনো চাপ নেই, মেরুদণ্ডটার কোষগুলো যে নার্ভগুলো নামছে সেগুলো ড্যামেজ হওয়ার জন্য হতে পারে। চাপ দিয়ে হতে পারে অনেক সময়, যদি কারো ভার্টিব্রা, যদি ধরুন অ্যাক্সিডেন্ট হলো, কারো মেরুদণ্ডের ফ্র্যাকচার হলো বোনটা, সে গিয়ে এই যে স্পাইনাল কর্ডটা নামছে তাকে চাপ দিল, তাহলে পরে হতে পারে। আবার ধরুন কারো স্পাইনে টিবি হলো, তাতেও চাপ পড়ে হতে পারে, ওই টিউবারকুলোসিসের জীবাণুর জন্য হতে পারে। আর এছাড়া স্পাইনাল কর্ডের ইটসেলফ একটা অসুখ হতে পারে, সেটা ধরুন মায়োলাইটিস বলে একটা অসুখ আছে, সেটা হলে পরে ন্যাচারালি আমরা তার ট্রিটমেন্ট তাড়াতাড়ি শুরু করতে হয়, তাহলে পরে তিনি আবার যাতে পায়ের পাওয়ারটা এটা ফেরত পেতে পারেন। স্পাইনাল কর্ডের অসুখ হলে পরে সাধারণত আমাদের ইউরিন হোল্ড করতেও অসুবিধে হয়ে থাকে। হ্যাঁ, সো চেষ্টা করা যে যখন স্পাইনাল কর্ডের অসুখ হয়েছে তাড়াতাড়ি যাওয়া, যাতে করে এই ইউরিনের যে হোল্ড করতে অসুবিধে হওয়া, এগুলোকে যত তাড়াতাড়ি আপনি ট্রিটমেন্ট শুরু করবেন এগুলো রিকভারিও তত তাড়াতাড়ি হবে। তো স্পাইনাল কর্ডের অসুখের মধ্যে মূলত আমরা দুরকম ভাবে এটা দেখলাম, যে যদি কোনো ব্যক্তির দেখেন যে হঠাৎ করে দুটো পা একসঙ্গে অবশ হলো, বুকের নিচ থেকে কোনো সেন্সেশন নেই, ইউরিন বলতে পারছেন না বা ইউরিন আটকে গেছে, তাহলে কিন্তু তার স্পাইনাল কর্ডের অসুখ হতে পারে। হ্যাঁ, এবং সেখানে দেখায় কম্প্রেশন রয়েছে না কম্প্রেশন নেই। এবার কম্প্রেশন না হলে সেটা মাইলাইটিস হতে পারে, স্পাইনাল কর্ডে নানা রকম টিউমার আছে সেগুলো হতে পারে, তো সেগুলো দেখতে হবে এবং তার ট্রিটমেন্ট করা সম্ভব। এরপরে আমি আসছি স্পাইনাল কর্ড থেকে যে নার্ভ বেরিয়ে আসছে। সো নার্ভ বেরিয়ে এসে আমাদের বেসিক্যালি কি করে না, তো মাসেলে এসে সাপ্লাই করে। তো নার্ভ আর মাসেলের জাংশনেরও একটা অসুখ হতে পারে, নার্ভের একটা অসুখ হতে পারে বা মাসেলের একটা অসুখ হতে পারে। আমি যেটা কমন এদের মধ্যে সেটাই আসি, সেটা হচ্ছে নার্ভের অসুখ। নার্ভের অসুখকে আমরা নিউরোপ্যাথি বলি। সো নিউরোপ্যাথি, প্যাথি মানে ডিজিজ, নার্ভের ডিজিজ। এবার এই নিউরোপ্যাথি নানা রকমের হতে পারে। হ্যাঁ, খুব কমন আমি যেটা বলি সেটা হচ্ছে অনেকে ফিল করেন যে হাতে অনেক সময় ঝিনঝিন করছে। হ্যাঁ, পার্টিকুলারলি যাদের থাইরয়েড রয়েছে, সুগার রয়েছে, সেটা হয় হাতের এখানে মিডিয়ান নার্ভের একটা কম্প্রেশনের জন্য, তাকে বলা হয় কার্পাল টানেল সিনড্রোম। এটা খুব কমন সোসাইটিতে, অনেকে মোবাইল নিয়ে কথা বলতে বলতে হাত অবশ হয়ে আসছে, মা ঠাকুমা রান্না করতে করতে হাত অবশ হয়ে আসছে, হাতটা ঝাড়লে ভাল লাগছে, ঝিনঝিন করছে, রাতে শুলে বেশি হচ্ছে, এটা কিন্তু কার্পাল টানেলের একটা সিমটম। এটা খুব সোসাইটিতে কমন বলে আমি বললাম, ইগনোর না করে এটা এলে পরে, এটা বেসিক্যালি যে বললাম রিস্টের কাছে একটা নার্ভে কম্প্রেশন হয় বলে, তো এটা ট্রিটমেন্ট করলে পরে ন্যাচারালি আপনি ভালো থাকবেন। সেকেন্ড মোস্ট কমন হচ্ছে গিয়ে একটা নিউরোপ্যাথি, তার মধ্যে কমন হচ্ছে ডায়াবেটিসে যে পলিনিউরোপ্যাথি হয়। কি হয় না, তো আস্তে আস্তে পায়ের নার্ভগুলো ঝিনঝিন করতে শুরু করে, সেটা আস্তে আস্তে ওপরের দিকে ওঠে, তারপরে হাতের নার্ভেও ধরে, এবং তখন চলতে গেলে অসুবিধে লাগে, ব্যালেন্সের অসুবিধে হয়, অনেকের ক্ষেত্রে বার্নিং, জ্বালা জ্বালা ভাব হয়, এবং তারপরে আস্তে আস্তে অবশ ভাবটা বেশি আসে। তো এই যে এটা রয়েছে, তখন হলে পরে দেখতে হয় যে কি কারণে হলো। মেন একটা তো বললাম সুগারের জন্য হতে পারে, সুগার ছাড়াও আরো অনেক কারণে কিন্তু এইরকম নার্ভের অসুখ হতে পারে। যেমন অ্যালকোহল থেকেও অনেকে যারা খুব অতিরিক্ত মাত্রায় অ্যালকোহল খান তাদের থেকে হতে পারে, কিছু মেটালিক আছে, মেটালস আছে যেগুলো জলের সঙ্গে আসতে পারে, বা অকুপেশন এক্সপোজার হতে পারে, তাদের থেকে কিছু নিউরোপ্যাথি হতে পারে কেমিক্যাল এক্সপোজারের জন্য। এছাড়াও কিছু ভ্যাসকুলাইটিক অসুখ আছে যা থেকে হতে পারে। সো বহুবিধ কারণেই হতে পারে, আমি কারণটা আসছি না, এখানে অনেক বড় হয়ে যাবে। সো যদি কখনো আপনার হাত পা ঝিনঝিন করে, দেখুন হাত পায়ে চাপ পড়লো ঝিনঝিন করছে সেটা নয়, কনস্ট্যান্ট হাত পা ঝিনঝিন করছে, চপ্পল পরতে গেলে অসুবিধা হচ্ছে, হাত দিয়ে পরিষ্কার কাজ করতে পারছেন না, পাতা উল্টোতে পারছেন না, জামার বাটন লাগাতে পারছেন না, কনস্ট্যান্ট হাত পায়ে ঝিনঝিন, ব্যালেন্সের অসুবিধে হলে অবশ্যই আসুন। যারা ভেজিটেরিয়ান তাদের জন্য অনেক সময় B12 যদি ডেফিসিয়েন্সি হয় ভিটামিনটা সাধারণত, তাহলে পরেও কিন্তু নিউরোপ্যাথি হতে পারে। তো এগুলোও দেখতে হয়, এগুলো তখন দেখে বার করা যে কি হয়েছে বা কোন অসুখটা থেকে নিউরোপ্যাথি হয়েছে, তখন তার ব্যবস্থা করা। এখন খুব একটা অসুখ নিয়ে আমাদের খুব আমরা শুনতে পাচ্ছি, বা এটা গুলেনব্যারে সিনড্রোম বলে, এটাও একটা নিউরোপ্যাথি কিন্তু। হ্যাঁ, এটাই হয় কি,
এর ঠিক গুলেনবারে সিনড্রোম হওয়ার আগে অ্যাবাউট ধরুন 2/3 লোকের তার ঠিক 7-10 দিন আগে একটা ইনফেকশন হয়। ইনফেকশন মানে সেটা জ্বর হতে পারে, লাইক ভাইরাল ফ্লু। অ্যাট দ্য সেম টাইম কারো কারো ডায়রিয়া হতে পারে। হ্যাঁ, তো ডায়রিয়া 7-10 দিন পরে বা এই জ্বরের 7-10 দিন পরে হঠাৎ দেখা যায় হাত পায়ে অবশ হওয়া বা ঝিনঝিন হওয়া, হাত পা ভারী লাগা, এবং তারপরে হাত পায়ে দুর্বলতা শুরু হয় এবং আস্তে আস্তে এটা প্রোগ্রেস করে। অনেক সময় এটা রেসপিরেটরি মানে বুকের মাসেলগুলোকে ধরতে পারে, ডায়াফ্রামটাকে ধরতে পারে, শ্বাস নেওয়ার অসুবিধে হতে পারে, খাবার গিলতে অসুবিধে হতে পারে। তো এগুলো হলে পরে তখন তাকে ভেন্টিলেটরের সাহায্যও দিতে হয়। এটাই হয় কি বেসিক্যালি যে ইনফেকশনটা হয়, ইনফেকশনটা এটা করে না, বাট ইনফেকশনটার জন্য যে অ্যান্টিবডি তৈরি হয় সেই অ্যান্টিবডিটা, সেটা একটা অ্যান্টিজেনিক মিমিক্রি থাকে বলে, মানে যে ভাইরাস হয় সেটা অনেকটা নার্ভ টিস্যুর মতো দেখতে। তো এবারে হয় কি যে অ্যান্টিবডি তৈরি হয় সেটা ভাইরাসটাকে মারার জন্য তৈরি হয় বা ব্যাকটেরিয়াটাকে, বাট অ্যাট দ্য সেম টাইম সেটা শরীরের নার্ভের কোষগুলোকেও, নার্ভ টিস্যুটাকেও ড্যামেজ করতে থাকে, তার জন্য হয়। বাট এটা এখন একটু হয়তো নাম্বার অফ কেসেস কিছু বেশি হয়েছে বলে, বাট এটার একটা সিজনাল ভ্যারিয়েশন রয়েছে, এটা এই সময় হয়ে থাকে এবং এটা ট্রিট করলে পরে আস্তে আস্তে মানুষ সুস্থ হয়। সময় লাগে একটুখানি, যাদেরকে ভেন্টিলেটর লাগে তাদের জন্য সুস্থ হওয়ার সময়টা একটু বেশি, তবে বেশিরভাগেরই লাগে না, তারা অনেকেই তাড়াতাড়ি সুস্থ হয়। সো অযথা প্যানিক না করে এখানেও আপনি যদি তাড়াতাড়ি পৌঁছন তাহলে চিকিৎসা শুরু করলে কিন্তু তাহলে পরে তাড়াতাড়ি সুস্থ হওয়ার সম্ভাবনা। এছাড়াও যেরকম আমি বললাম যে নার্ভটা এসে যখন মাসেলে এসে পৌঁছয়, তার আগে নার্ভ আর মাসেলের জাংশন যেটা রয়েছে, সেই নিউরোমাস্কুলারের জাংশনে একটা অসুখ হয় যাকে মায়াস্থেনিয়া বলে। তাতে রিপিটেটিভ ওয়ার্ক করলে পরে হাত পাটা দুর্বল হয়ে যায়। আর মাসেলের কিছু অসুখ রয়েছে তাকে মায়োপ্যাথি বলে, বা ইনফ্ল্যামেটরি মায়োসাইটিস আছে, সেগুলো মাসেলের নানা রকম অসুখ আছে, প্রয়োজনে আমরা একদিন এসব নিয়ে আলোকপাত করতে পারবো। বাট কমন যেটা আমরা দেখলাম যে হেডেক আমাদের সোসাইটিতে খুব কমন, তো সেটা থেকে কি কি আমরা পরিত্রাণ পেতে পারি তার একটা আলোচনা রাখলাম। স্ট্রোক আমরা একটা দেখলাম এবং সেটা আমরা অনেকাংশেই প্রতিহত করতে পারি, এবং যদি হয় তাহলে কেন সঙ্গে সঙ্গে পৌঁছবেন গোল্ডেন আওয়ারে তার কারণটাও দেখলাম। মৃগী রোগও সোসাইটিতে কমন, বাট এই যে মৃগী রোগটাকে একটা মানে ভুল ধারণা রাখা, ভাবা এটা কোনো কারো অভিশাপ বা এটা সেটা নয়, এটা যে অসুখ তার চিকিৎসা দরকার এবং করলে যে সুষ্ঠু স্বাভাবিক জীবনযাপন সম্ভব সেটা আমরা দেখলাম, এবং এমার্জেন্সিতে কি করবেন সেটাও আমরা দেখলাম। ডিমেনশিয়া, তার জন্য কি ধরনের ব্যবস্থা নিলে, মেমোরির এক্সারসাইজ করলে আমরা সকলে মিলে ডিমেনশিয়ার চান্সটাকে কিছুটা আটকাতে পারি সেটাও আমরা দেখলাম। আমাদের যে ইনফেকশন, কেন আমরা স্যালাড ধুয়ে খাবো ব্রেনের মধ্যে কৃমিটা যাতে না হয় সেটাও আমরা জানলাম। স্পাইনাল কর্ডের কিছু অসুখ নিয়ে আমরা আলোচনা করেছি, কেন তাড়াতাড়ি পৌঁছবো যাতে করে আমাদের ব্লাডার মানে ইউরিনের ফাংশন ঠিক থাকে, সেটাও আমরা এখানে আলোচনার মধ্যে এনেছি। এবং আমরা নিউরোপ্যাথি নিয়ে কমন যেটা, তার মধ্যে ডায়াবেটিক নিউরোপ্যাথিটা নিয়ে আমরা বললাম, এবং এটার সচেতনতাটা আপনি আগে এলে এটা থেকে, নিউরোপ্যাথি থেকে মুক্তি পাওয়া যাবে, মানে আপনার তাড়াতাড়ি চেষ্টা করা যাবে যে এটা থেকে সিমটম থেকে ভালো থাকেন। এবং প্রাসঙ্গিকভাবে এই সময় যে অসুখটি একটু বেশি হচ্ছে সেটাও নিয়ে আমরা গুলেনবারে সিনড্রোম নিয়েও একটু আলোচনা করলাম। আশা করি দর্শক বন্ধুরা ভালো লাগবে, ভালো থাকবেন, সুস্থ থাকুন। নমস্কার।